আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে শিকার অস্বীকার। গল্পটি প্রথম প্রকাশিত হয় পুজো সংখ্যা রঞ্জালক পত্রিকায় 1418 বঙ্গাব্দে। তো গল্পটি শুনে দেখুন আপনাদের কেমন লাগে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই পাশের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। ছোটবেলা থেকে শিকারের প্রতি আমার একটা বিশেষ ঝোঁক ছিল। তার যত না পশু পাখি মারা, তার থেকে বেশি ছিল পশু পাখির বাচ্চাদের ধরে এনে বাড়িতে পোষা। আমাদের গ্রামে তখনও অনেক জঙ্গল ছিল। সেই সব জঙ্গলে ঘুঘু, শালিক, টিয়া পাখি যেমন বাসা করত, তেমনি শেয়াল, বেজি, বাগদাসা এইসব প্রাণীও বাসা করত। পাখির বাচ্চা ধরে এনে বাড়িতে রাখলে কদিন পরেই মরে যেত, আর তখন খুব কান্না পেত। আর গুলতি দিয়ে শিকার করতাম কাঠবেড়ালি। এই প্রাণীটি ছিল খুব ক্ষতিকারক। ওদের উৎপাতে নারকেল, সুপারি থেকে আম, জাম কিছুই রাখা যেত না। আমার শিকারের একজন সঙ্গীও ছিল, আমাদের পোষা কুকুর রানা। আদমরা কাঠবেড়ালি রানা খেলতে খেলতে সাবার করত। পয়সা জমাবার মাটির ভার তখনও আমাদের ওদিকে পাওয়া যেত না। খাপ কাটা বাঁশ মাটিতে পুঁতে ওতে পয়সা জমাতাম। একবার 1100 টাকা জমেছিল। মায়ের কাছ থেকে আর 400 টাকা নিয়ে 1500 টাকা দিয়ে একটা এয়ার গান কিনেছিলাম। তারপর শুরু হলো বীভৎস শিকার। কয়েক সপ্তাহের মধ্যে আমাদের গ্রাম তো কাঠবেড়ালি শূন্য হলোই। আশেপাশের কয়েকটি গ্রামেও কাঠবেড়ালির চিহ্ন রইল না। গৃহস্থদের নারকেল, সুপারি, আম, জাম, কলা, লিচু এইসব ফল বাঁচল। বৃদ্ধা বাতাসি পিসির বাগান থেকে সেই বছর নগদ 2000 টাকা আয় হলো। বাতাসি পিসি আমার হাতে 50 টাকা দিয়ে বললেন, এই টাকা তোর জন্য পেলাম। পুজোর সময় এটা দিয়ে একটা জামা কিনি। এদিকে কাঠবেড়ালি শেষ। এইবার নজর পড়ল ঘুঘু, ভোলা পায়রা, ডাক পাখি, বক, সারস এইসবের ওপর। আমার নিশানা তখন অব্যর্থ। প্রায় প্রতিদিনই শিকার করা পাখির মাংস পাতে পড়তে লাগলো। একদিন খাওয়ার সময় মা বললেন, এই যে পাখিগুলি মেরে আনছিস, হয়তো বাসায় ওদের ছানারা পথ চেয়ে আছে, কখন মা খাবার নিয়ে আসবে। আর মাকে তোরা খাচ্ছিস, ছানাগুলি না খেতে পেয়ে শুকিয়ে মরবে। সত্যি এতটা তো কখনো ভাবিনি। মাংসের বাটিটা সেদিন পুড়িয়ে রেখে প্রতিজ্ঞা করলাম আর কখনো শিকার করব না। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই প্রতিজ্ঞা ভেঙেছিলাম মায়ের অনুমতি নিয়ে। মুক্তিযুদ্ধের কয়েক মাস আগে মা সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্ব পাকিস্তানই থেকে যাবেন, কারণ
আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেশ ধর্মনিরপেক্ষ হবে, ভারতে আসা যাওয়ার আর কোনো সমস্যা থাকবে না, ওপারের জমিও আর জলের দামে বিক্রি করতে হবে না। তাই লেকটাউনে জমি কেনার জন্য দাদুর কাছে যে টাকা রাখা হয়েছিল তাও এদেশে ফিরিয়ে নেওয়া হলো। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতায় যেতে পারল না। পাকিস্তানি স্বৈরাচারী শাসক চক্র অতর্কিতে নিরস্ত অসহায় বাঙালির ওপর লেলিয়ে দিল পাক সেনাকে। সেনা ছাউনি থেকে বেরিয়ে বাঙালি সেনারা প্রতিরোধ গড়ে তুলল পশ্চিম পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে, কিন্তু সেই প্রতিরোধ টিকল না, তারা পালিয়ে যেতে বাধ্য হলো। শুরু হলো বাঙালিদের, বিশেষ করে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার। ভারত সরকারের সহায়তায় তৈরি হলো মুক্তিবাহিনী। আমার তখন মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার একটা সুযোগ এসে গেল, আর সেই নিশানা কাজে লাগলো। নরঘাতকদের মারতে আমার হাত কোনো দিন কাঁপেনি। মুক্তিযুদ্ধে জয়ের ফলে সৃষ্টি হলো স্বাধীন বাংলাদেশ। একবার শুনেছিলাম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে আমি একটি বিশেষ পুরস্কার পাব, কিন্তু হয়তো তদবিরের অভাবে সে আর হয়ে ওঠেনি। তবে আমার অব্যর্থ নিশানার কথাটি বেশ প্রচার হয়েছিল। আমাদের হিন্দু প্রধান গ্রামের চারপাশে সব মুসলমানদের গ্রাম। শেখ চৌধুরী পাড়া গ্রামে ছিল দরবেশ সাহেবের মাজার। প্রতি বছর জানুয়ারি মাসে ওই মাজারে দরবেশ সাহেবের ঔরস পালিত হয়। দূর দূরান্ত থেকে দরবেশ সাহেবের শিষ্য সাগরেদরা মিছিল করে গরু, মোষ, গয়াল, ওই অনেকটা বাইসনের মতো দেখতে, এইসব নিয়ে আসে। জনসমাবেশ বুঝে তার মধ্যে থেকে কিছু জবাই করা হয়, কিছু থেকে যায়। মোষদের মদ, ভাং ইত্যাদি খাইয়ে মাতাল করা হয়। ওরা যত লাফালাফি করে মিছিলের লোকদের উল্লাস তত বাড়ে। একে নেশা, তার উপর তীব্র বাজনা, তার উপর মর্মান্তিক শব্দবাজি। নেশাগ্রস্ত মোষগুলো এক এক সময় প্রচন্ড ভয় পেয়ে উন্মত্ত হয়ে তাণ্ডব শুরু করে। তখন তাদের সামলানো অসম্ভব। মানুষের প্রাণ সংহারেও তারা দ্বিধা করে না। সেবার এমনই একটা মোষ পাগল হয়ে দুজন মানুষকে মেরে গ্রামে তাণ্ডব চালাচ্ছে। তাকে কেউ ধরার সাহস করছে না। বাঁশ, লাঠি, টাঙ্গি, তরোয়াল নিয়ে তার পেছনে অনেক মানুষ, কিন্তু কাছে যাওয়ার সাহস কারণ নেই। এক একবার সে ফোঁস ফোঁস করে আসছে জনতার দিকে, আর যে যেদিকে পারে পালাচ্ছে। ওকে গুলি করে মারা ছাড়া আর কোনো উপায় নেই। 5 মাইল দূরে থানা, সেখানে খবর পাঠিয়ে বন্দুকধারী পুলিশ আনতে আনতে এদিকে অনেকের ভবলীলা সাঙ্গ হবে। দরবেশ সাহেবের বাড়িতে
একটা একনলা বন্দুক আছে, কিন্তু চালাবে কে? এমন সময় আমার ডাক পড়লো, ওই পাগল মোষটাকে মারতে হবে। জনাব 25 লোক এসে আমাকে প্রায় তুলে নিয়ে গেল। দরবেশ সাহেবের নাতি আমার হাতে বন্দুকটি ধরিয়ে দিল। পুরনো বন্দুক, কার্তুজগুলো পুরনো। একটা ফায়ার করে বন্দুক আর কার্তুজ ঠিক আছে কিনা দেখে নিলাম। ফায়ারের শব্দ শুনে ছুটে এলো কাতারে কাতারে লোক। যে দুটো লোককে মোষটা মেরেছে, ডাক্তারবাবু তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেছেন। আহত আরো 5 জনের চিকিৎসা চলছে। একটা বিশাল জনতা আমাকে পথ দেখে নিয়ে চলেছে যেদিকে মোষটা গেছে সেদিকে। ওদিকে অনেকের হাতে বাঁশ, লাঠি, লোহা রড, টাঙ্গি, তরোয়াল। হিন্দু পাড়া থেকে কয়েকজন ছুটে এসে খবর দিল, মোষটা একটা গরুকে আধমরা করে দিঘির পাড়ে উঠে দাঁড়িয়েছে। আমরা সেদিকেই চললাম। বিরাট একটা মাঠের পরে সেই গ্রাম। মাঠে তখন পাকা ধান কাটা হচ্ছে। সব ধান এখনো গোলায় ওঠেনি। শীতের সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। এবার দ্রুত অন্ধকার নামবে। আমরা দিঘির পাড়ের কাছাকাছি এসে গেছি। জনতা চিৎকার করে উঠল, আমি বললাম আস্তে আস্তে। বন্দুক নিয়ে সাবধানে এগোতে লাগলাম। লাঠি বাঁশধারী শক্তপোক্ত কয়েকজনকে আমাকে অনুসরণ করতে বললাম। একটা বড় গাছের আড়ালে অতি সন্তর্পণে এগিয়ে গেলাম মোষটার কাছাকাছি। আমার রেঞ্জের মধ্যে মোষটা মাথা উঁচু করে শূন্যে কি যেন শুকছে। তখন তার আর কোনো উন্মত্ততা নেই। শান্ত নিরীহ একটা প্রাণী ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে যেন বলছে, আমাকে মারতে এসেছো? আমার কি দোষ বলো? ওরাই তো আমাকে খেপিয়ে দিয়েছিল। পাশ থেকে কয়েকজন গুঞ্জন করে উঠল, গুলি চালাও, গুলি চালাও, গুলি চালাও, তাড়াতাড়ি গুলি চালাও। জনতা গর্জন করে উঠল, গুলি চালাও, গুলি চালাও, মারো মারো। কিন্তু কাকে মারবো? একটা শান্ত নিরীহ প্রাণীকে? জনতা তখন যেন সেই মোষটার থেকে উন্মত্ত। তারা গর্জন করছে, মারো মারো, চালাও গুলি। এবার যদি আমি গুলি না চালাই তবে এই উন্মত্ত মানুষগুলি আমাকেই আক্রমণ করে বসবে। খুনের নেশায় তখন ওরা পাগল। মোষটার দিকে বন্দুক তাক করলাম। সে তখনও নিশ্চল, ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। তার করুণ দৃষ্টি যেন বলছে, ক্ষমা করো, ক্ষমা করো, মেরো না আমাকে। উন্মত্ত জনতার গর্জন তখন আরো বেড়ে উঠেছে।
মনকে শক্ত করলাম, মনে মনে বললাম, না না, তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। তুমি খুনি, তুমি তুমি দুটো মানুষকে খুন করেছো, পাঁচটা মানুষকে আহত করেছো। তোমার সিংহের আঘাতে আহত গরুটা এখনো কাতরাচ্ছে। না না, তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। টিগারে চাপ দিলাম। প্রচন্ড শব্দের সঙ্গে সঙ্গে মোষটা বিশাল শরীর নিয়ে সামনে 2 পা তুলে একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমার সঙ্গে লোকেরা তখন যে যেদিকে পারে ছুট। কয়েক মুহূর্তের মধ্যে প্রাণীটি তার বিশাল শরীর নিয়ে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। রক্তে রক্তে কপাল ভেসে যাচ্ছে। গুলিটা কপালেই লেগেছে। এবার আমার সঙ্গের লোকেরা ছুটে এলো, বাঁশ দিয়ে চেপে ধরে কলেমা পরে গলায় পোঁছ দিতে লাগলো। উপস্থিত জনতার কি উল্লাস! আমি আমি ধীরে ধীরে চলে এলাম দরবেশের বাড়িতে। বন্দুকটা ফিরিয়ে দিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। চোখের সামনে ভাসছে প্রাণীটার করুণ দৃষ্টি। তারপর আমি আর কোনোদিন বন্দুক ধরিনি।